সুপ্রিয় ফাইন্যান্স লাভারগণ, আমরা এসে পড়েছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব বাংলাদেশের শিপিং ইন্ডাস্ট্রি নিয়ে এবং স্পেশালি বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়ে। আমরা যদি আমাদের শিপিং ইন্ডাস্ট্রিটা দেখি, আমাদের এখানে কিন্তু অলরেডি 101টা ভেসেল আছে। এইটার পটেনশিয়াল রেভিনিউ আছে 200 মিলিয়ন ইউএসডি এবং আমাদের এখানে কিন্তু 900 মিলিয়ন ইউএসডি অলরেডি ইনভেস্ট করা হয়েছে। এখানে সবচেয়ে বড় ইনভেস্টর হচ্ছে কেএসআরএম, তাদের 24টা ভেসেল আছে। ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের 24টা ভেসেল আছে। কর্ণফুলী ইন্ডাস্ট্রিজের কিন্তু 8টি ভেসেল আছে এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনেরও 60টি ভেসেল এখন আছে। আমরা যদি দেখি আরএমজির পরে কিন্তু এই সেক্টরের সবচেয়ে বড় পটেনশিয়াল হচ্ছে আপনার ফরেন কারেন্সি আর্ন করার। কারণ আমরা দেখি যে আমাদের কিন্তু আপনার 70 বিলিয়নের ইম্পোর্ট আছে, আমাদের 50 বিলিয়নের এক্সপোর্ট আছে। এর কিন্তু ম্যাক্সিমামই ট্রেড হয় হচ্ছে আমাদের নৌপথে। সো নৌপথে যেহেতু ট্রেড হয়, এই শিপিংগুলো যদি পুরোটাই আমাদের ইন্টারনাল থাকতো, আমরা কিন্তু হিউজ ফরেন কারেন্সি সেভ করতে পারতাম অর আর্ন করতে পারতাম। সো এইটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি এবং এই অপরচুনিটিকে মাথায় রেখে বাংলাদেশ গভর্নমেন্ট এস্টাবলিশ করে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এবং এই শিপিং কর্পোরেশনের আমরা জানি 8টা ভেসেল ছিল এবং এর মধ্যে একটা ভেসেল রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় মিসাইলের আঘাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং এটাকে পরে অ্যাবান্ডন করা হয় এবং এটার এগেনস্টে 14 মিলিয়ন ইউএসডি কিন্তু আপনার ইন্স্যুরেন্স ক্লেমও পাওয়া যায়, যেটার নাম ছিল বাংলা সমৃদ্ধি। এবং আমরা জানি যে এখন যে 60টা ভেসেল আছে, এর মধ্যে 2টা ভেসেল হচ্ছে 1987 সালে অ্যাকোয়ার করা হয়েছিল জার্মানি থেকে, আর বাকি যে 5টা অ্যাকচুয়ালি 6টা ভেসেল আর নতুন করে অ্যাকোয়ার করা হয়েছিল 2019-এ। এর মধ্যে তো একটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের এখানে টোটাল যেই ক্যাপাসিটি আছে হচ্ছে আপনার আর গুডস ট্রানজ্যাকশন করার, সেটা হলো ডিডব্লিউএটিতে এটা প্রকাশ করা হয়, সেটা 3,30,000-এর উপরে। এবং আমরা যদি দেখে থাকি আমাদের এখানে কিন্তু আমাদের বাংলাদেশ শিপিং কর্পোরেশন মেইনলি গভর্নমেন্টের কাজগুলো কাজ করে থাকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের জন্য, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের জন্য এবং বাংলাদেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের জন্য। সো এখানে মেইনলি হচ্ছে আমাদের বাংলার জয়তী, তারপর হচ্ছে বাংলার সৌরভ এবং বাংলার আর এমটি বাংলার আর হচ্ছে আর্জন, এই 3টা ইউজুয়ালি ইউজ হয় হচ্ছে আমাদের ফুয়েল আনার জন্য এমন ফরেন সোর্স থেকে ইম্পোর্ট করে নিয়ে আসার জন্য, লাইক ক্রুড অয়েল আর ব্রেন্ট অয়েল, এগুলো নিয়ে আসা হয় এই 3টার থ্রুতে। এবং বাংলার অগ্রগামী এবং অগ্রদূত এই 2টা ইউজ করা হয় অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ফার্টিলাইজার নিয়ে আসার জন্য এবং আপনার কিছুটা আমাদের প্রডিউস ফুয়েলের জন্য, লোকালি প্রডিউস ফুয়েলের জন্য। আমরা যদি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার হোল্ডিংটা দেখি, এখানে কারেন্ট পেইড আপ আছে 152 কোটি টাকা, দ্যাট মিনস 15 কোটি শেয়ার আছে। এর মধ্যে 52% ওন করে গভর্নমেন্ট এবং আমরা জানি বেক্সিমকো লিমিটেড কিন্তু এটার 5% শেয়ার নিয়ে এটা ডিরেক্টর হোল্ডিংয়ে বসেছে। এইটা একটা নেগেটিভ যে বেক্সিমকো গ্রুপ এইখানে শেয়ার মানে স্পন্সর হোল্ডার হিসাবে এখন কিন্তু আছে, ডিরেক্টর হিসাবে অ্যাকচুয়ালি আছে। এবং পাবলিক শেয়ার হোল্ডিং আছে 24%, ইনস্টিটিউশনাল কাছে আছে 19%। এবং আজকে এই কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে 1380 কোটি টাকা। আমরা যদি দেখি যে এই কোম্পানি কীভাবে রেভিনিউ জেনারেট করে, আমরা আগেই জেনেছি এই কোম্পানির এখন 60টা ভেসেল আছে। এই ভেসেল থেকে তারা কিন্তু আপনার রেভিনিউ জেনারেট করে। মেইন রেভিনিউটা আসে হচ্ছে টাইম চার্টার, দ্যাট মিনস হচ্ছে ওরা গোডসগুলো হচ্ছে ট্রান্সপোর্ট করে বা লিজ দিয়ে যেই রেভিনিউটা জেনারেট করে, যেটা তাদের রেভিনিউর 65%, সেটা হলো আপনার টাইম চার্টার, যেটা গত বছর 9 মাসে 224 কোটি টাকা জেনারেট করেছে এবং ওভারঅল হয়তো বা এই বছর 300 কোটি টাকার মতো এখান থেকে রেভিনিউ আসবে। যদিও এখন 5টা ভেসেল আছে, এই 5টা ভেসেল দিয়ে কিন্তু 300 কোটি টাকার মতো রেভিনিউ এখন আসতেছে। এছাড়া লাইটারেজ একটা সার্ভিস আছে, যেটা হচ্ছে আপনার যখন বড় জাহাজগুলো একটা ছোট এরিয়াতে ঢুকে তখন কিন্তু বড় জাহাজ ঢুকতে পারে না, লাইটারেজে হচ্ছে আপনার এগুলো পাঠিয়ে দেয় এবং লাইটারেজ বা ছোটো শিপগুলো এটা নিয়ে আসে। এবং বিএসসির 2টা ছোটো শিপ আছে, এগুলো দিয়ে তারা 68 কোটি টাকা 9 মাসে অর্জন করেছে। এটা 85 কোটি টাকার মতো ইয়ারলি হতে পারে। এছাড়া তারা আরও কিছু সার্ভিস কমিশন পায়, বার্থ রাইট থাকে, যেগুলো টোটাল রেভিনিউর 15%, আর বাকি 85%ই আসে কিন্তু আপনার লাইটারেজ এবং টাইম চার্টার থেকে। টাইম চার্টার হচ্ছে ওদের সবচেয়ে বড় রেভিনিউ সোর্স এখন। সো এই কোম্পানিটা গত 9 মাসে 346 কোটি টাকার রেভিনিউ জেনারেট করছে, যেটা গত বছর 370 কোটি টাকা ছিল। আমরা জানি অলরেডি একটা শিপ কিন্তু তারা অ্যাবান্ডন করেছে, এই জন্য তাদের রেভিনিউ গ্রোথটা একটু কমে এসেছে। বাট সবচেয়ে পজিটিভ দিকটা হলো এই কোম্পানির
যে ওর আর্নিংসটা কিন্তু আসে ডলার ডিনোমিনেটেড। সো যখন ডলারের প্রাইস বাড়ে, টাকার এগেনস্টে ডলার যখন অ্যাপ্রিসিয়েট করে বা টাকা যখন ডেপ্রিসিয়েট করে, তখন কিন্তু এই কোম্পানি একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারে এবং গোয়িং ফরওয়ার্ড কিন্তু এই কোম্পানির জন্য একটা পজিটিভ। আমরা দেখেছি যে এই আমাদের টাকার যে মূল্যমান 82 থেকে এখন 120 হয়ে গিয়েছে। এই কারণে কিন্তু কোম্পানির রেভিনিউর একটা বড় বুস্ট আপ আমরা দেখেছি গত 2 বছরে। যদিও একটা শিপ কিন্তু অ্যাবান্ডন করেছে। আমরা যদি এই কোম্পানির একটু ফাইন্যান্সিয়ালসটা বোঝার ট্রাই করি, ওর টোটাল যেই রেভিনিউ আসে এটা 6% ফুয়েল কস্ট হিসাবে চলে যায়, 10% ডিরেক্ট স্যালারি হিসাবে চলে যায়, ওর ডেপ্রিসিয়েশন হয় 50 কোটি টাকার এবং ওর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 30 কোটি টাকা। সো এই কোম্পানিটার গ্রস প্রফিট মার্জিন কিন্তু হিউজ 60%, এটার ইবিডা মার্জিন 77% এবং ইবিআইটি মার্জিন হলো 65%। মার্জিনগুলো কিন্তু খুবই ইমপ্রেসিভ। বাট এই কোম্পানির দুইটা রেড ফ্ল্যাগ আমরা আপনাদেরকে বলতে চাই। একটা হলো এই কোম্পানিটার এখন 1145 কোটি টাকার এফডিআর করা আছে, যেটার মধ্যে বেসিক ব্যাংকে 241 কোটি টাকার হচ্ছে এফডিআর করা আছে। আমরা জানি যে গভর্নমেন্ট কোম্পানিগুলোর এইটাই একটা প্রবলেম, তারা যে ডিপোজিটগুলো করে খুবই বাজে অর্গানাইজেশনগুলোতে করে। এখানে গভর্নমেন্টের একটা পলিসি নিয়ে আসা উচিত যে গভর্নমেন্ট কোম্পানি আইদার তারা ডিভিডেন্ড হিসাবে পুরো টাকা ডিস্ট্রিবিউট করে দিবে, অথবা তারা ইনভেস্টমেন্ট করবে, অথবা ট্রেজারিতে ইনভেস্ট করবে। কোনো বাজে ব্যাংকে তারা টাকা রাখতে পারবে না বা এনবিএফএতে টাকা রাখতে পারবে না। আমরা সবগুলো গভর্নমেন্ট কোম্পানি, পদ্মা ওয়েল, যমুনা ওয়েল, মেঘনা ওয়েল দেখবো যে তারা এফডিআর করেছে বিভিন্ন খারাপ ব্যাংকের সাথে বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে। এইগুলো কিন্তু একটা প্রবলেম। এবং ওদের 1566 কোটি টাকার লোন আছে, যেটা 6টা ভেসেল অ্যাকোয়ার করার জন্য করেছিল চাইনিজ একটি লোন, এবং এই লোনের ইনিশিয়াল রেট ছিল 2%, এখন কিন্তু এটা রিভাইজ করে 5% করে দেওয়া হয়েছে, হুইচ ইজ দ্য নেগেটিভ সাইড অফ দিস ট্রানজ্যাকশন। কেন এরকম রেট চেঞ্জ হবে? এবং এই কোম্পানিটির লোন 2016 সালে নেওয়া হলে 5 বছরের মনিটরিয়াম থাকলে 2021 সাল থেকে পেমেন্ট হওয়ার কথা, বাট আমরা এখনও কোনো প্রিন্সিপাল পেমেন্ট কিন্তু এখান থেকে দেখি না। এইটা একটা প্রবলেম এই কোম্পানিতে রয়েছে। আমি প্রবলেমগুলো বলছি, এখন আমি পজিটিভ জিনিসে একটু আসি। আপনারা যদি দেখেন এই কোম্পানিটার অলরেডি 7টা ভেসেল আছে এখন। ওরা কিন্তু 2030 সালের মধ্যে আরও 18টা ভেসেল নিয়ে আসবে এই প্ল্যান করেছে। তাদের এপিএটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা এটা দেখতে পারবেন। এবং সবচেয়ে বড় ইস্যু হলো ওরা কিন্তু আপনার 1,14,000 টন ক্রুড ওয়েল মাদার ট্যাঙ্কার আর অ্যাকোয়ার করবে, এবং 3টা বাল্ক কেরিয়ার কিন্তু অলরেডি আপনার চায়না থেকে নিয়ে আসার প্ল্যান করেছে, এবং যেটা 2025 সালের মধ্যে আসবে। এর মধ্যে 2টার ক্যাপাসিটি হবে 80,000 টন। সো এইটা কিন্তু বিশাল বড়। কোম্পানিটার কারেন্ট আছে 3,32,000, এবং এই 4টা আসলে কিন্তু এটার ক্যাপাসিটি ডাবল হয়ে যাবে। তখন কিন্তু ওই কোম্পানির রেভিনিউটাও কিন্তু ডাবল হয়ে যাবে 2025 সালের পরে। দিস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি অ্যান্ড বেস্ট প্রায়োরিটি অফ দিস কোম্পানি। এবং এই কোম্পানিটা আমরা জানি যে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু প্রচুর পরিমাণ কী করতে হয়, ওয়েল ইম্পোর্ট করে, এবং এই ওয়েলটাকে যদি হচ্ছে আপনার বিএসসি সাপোর্ট দিতে পারে, তাহলে কিন্তু আমাদের দেশে অনেক বড় একটা ফরেন কারেন্সি সেভিং হবে, এবং আমাদের ইন্টারনালি জন্য এটা একটা ভালো হবে। এবং আমাদের যেহেতু পাওয়ার সেক্টর নিয়ে অনেক বড় প্ল্যান আছে, এখানে কিন্তু অনেক বড় কিছুই হবে, এবং এটাকে ক্যাপিটালাইজ করতে পারবে বিএসসি। এবং সে আরও 12টা হচ্ছে আপনার কন্টেনার বেসের কালেক্ট করবে, যেগুলো 2,500 থেকে 3,000 টন ক্যাপাসিটি থাকবে। এগুলো কিন্তু তার রেভিনিউতে একটা সময় ভালো একটা রিটার্ন জেনারেট করবে বলে আমরা বিশ্বাস করি। এবং আপনারা যদি দেখেন এই কোম্পানিটার হচ্ছে 220 কোটি টাকার আরপিও ছিল, এটা এখনও ইউটিলাইজ হয় না, এটাও কিন্তু ইউটিলাইজেশন একটা অপশন আছে। এবং তারা যদি ক্যাপেক্সে যায়, যেটা 2500 কোটি টাকা লাগবে 4টা ভেসেল করতে, ওদের যদি 1100 কোটি টাকা থাকে, ওরা নিজেরা পুরোটো করে এবং কিছুটা লোন নেয়, তাহলে কিন্তু এই কোম্পানির জন্য একটা বড় ধরনের একটা রিটার্ন জেনারেট হওয়ার চান্স থাকবে। এইগুলোকে আপনার আর এফডিআর না করে যদি ওরা ক্যাপেক্স করে, দ্যাট উইল বি মোর বেনিফিশিয়াল ফর দ্যাম। এই জিনিসগুলো হচ্ছে আমরা বিএসসির ওভারঅল দেখতে পাই। এবং আপনারা যদি দেখেন এই কোম্পানিটার ফাইন্যান্সিয়ালস কিন্তু খুবই ভালো, এবং এই কোম্পানিটার প্রাইস আর্নিং যদি দেখেন মাত্র 6.17 পিতে ট্রেড হচ্ছে। এর প্রাইস টু বুক ভ্যালু হচ্ছে 55.95, বুক ভ্যালু থেকে অনেক কম প্রাইসে এটা ট্রেড হচ্ছে। সো এইগুলো হচ্ছে ভ্যালুয়েশন এন্ডে যদি দেখেন, কোম্পানিটার রেভিনিউ গ্রোথ ছিল খুবই ভালো, গত 5 বছরে 30%, গত 3 বছরে 23%, এবং আপনার ইপিএসের গ্রোথ ছিল 97%। এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ভালো ইনফরমেশন আমাদেরকে দেয়। এবং আমরা যদি ফাইন্যান্সিয়ালস দেখি, এটার একটাই রেড ফ্ল্যাগ, যেটা হচ্ছে আপনার লোনগুলো ও প্রপারলি পে অফ করে নাই।
বাট আমরা ওর ইবিডা চেক করেছি, যেহেতু কোম্পানিটার আপনারা একটু আগে দেখে এসেছেন যে ওর 77% ইবিডা থাকে। সো সে যদি লেটসে 400 কোটি টাকার সেল করে, ওইখান থেকে কিন্তু 300 কোটি টাকার মতো ওর ইবিডা থাকে। তো 1500 কোটি টাকার লোন যদি 5% হয়, ওইখানে তার 75 ক্রোড়ের মতো আপনার হচ্ছে 225 কোটি টাকার মতো কিন্তু তাকে পরিশোধ করতে হয়। তো তারপরেও কিন্তু তার অনেক টাকা ইবিডা থাকে, যেটা দিয়ে সে তার আর যে পেমেন্টটা আছে এটাও কিন্তু সে করে দিতে পারে, যেহেতু 20 বছরের একটা টেনর আছে। সো 20 বছর প্রত্যেক বছর যদি আপনার হচ্ছে 70-75 কোটি টাকা করে পে করে, তাহলে কিন্তু তার ওভারঅল পেমেন্টটা হয়ে যায়। তো এই ক্ষেত্রে এই কোম্পানিটা তার পেমেন্টটাকেও কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে এই কোম্পানিটার খুবই পজিটিভ জিনিস, যে কোম্পানিটার ডিফল্ট হওয়ার কোনো চান্স কিন্তু আমরা দেখি না। এবং এই কোম্পানিটার ইপিএস যদি আপনারা দেখেন, এটা কিন্তু সিগনিফিক্যান্টলি গ্রোথ হয়েছে ওভার দ্য টাইম, এবং আমরা বিশ্বাস করি এই গ্রোথটা কিন্তু সে রাখতে পারবে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমরা এই কোম্পানিতে দেখি, একটা তো লো ভ্যালুয়েশনে আছে ডেফিনেটলি, আর একটা লোর মার্জিন। আমরা অলরেডি বলেছি যে ওর গ্রস প্রফিট মার্জিন খুব ভালো, ইবিডা মার্জিন ভালো, নেট প্রফিট মার্জিন 50%, হুইচ ইজ মানে বাংলাদেশে কয়টা কোম্পানি নেট প্রফিট মার্জিন 50% আছে, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এছাড়া আপনার যদি রিটার্ন অন ইকুইটি দেখেন, এই কোম্পানিটা রিটার্ন অন ইকুইটিও ভালো, গভর্নমেন্ট কোম্পানি হিসাবে বেশ ভালো রিটার্ন অন ইকুইটি দিচ্ছে। এবং ক্যাশ কনভার্সন সাইকেলও যদি আপনারা দেখেন, এই কোম্পানিটার ক্যাশ কনভার্সন সাইকেলও কিন্তু খুবই ভালো, কারণ হচ্ছে এই কোম্পানিটার তো সব হচ্ছে আপনার আগেই পেয়ে যায়। সো এই সব দিক দিয়ে যদি আমরা বলি, কোম্পানিটা খুবই ভালো আছে। টোটাল ডেথ আছে হচ্ছে আপনার 1566 কোটি টাকা, বাট নেট ডেথ ওইভাবে চিন্তা করলে মাত্র 211 কোটি টাকা, কারণ ওর কিন্তু প্রচুর পরিমাণ ক্যাশ আছে, ও চাইলে কিন্তু একসাথে সেটেলও করে দিতে পারে এই লোনটাকে। এই জিনিসগুলো হচ্ছে এই কোম্পানিটার ডেফিনেটলি পজিটিভ। সরি, এখন যদি আমরা দেখি যে এই কোম্পানিটার গত বছর আপনার লাস্ট ইয়ারে একটু রেভিনিউটা ডিগ্রোথ হয়েছে 6%। তো আমরা যদি 6% একটু ডিগ্রোথ করে দেখাই কোম্পানিটার রেভিনিউকে এই বছর 2024 সাল, এবং নেক্সট ইয়ার থেকে আমরা বিশ্বাস করি এই কোম্পানিটা আবার হচ্ছে ডলারের যেভাবে মানে বাড়বে, ওইভাবেই কিন্তু এটা গ্রো করবে, এবং সামনের বছর এটা 508 কোটি টাকার মতো রেভিনিউ জেনারেট করতে পারবে। এবং গিভেন 2025 সালে যদি ওর 4টা জাহাজ আরও আসে, যেটা ওর ক্যাপাসিটিকে ডাবল করবে, আমরা চিন্তা করছি যে এটা 75% ওর রেভিনিউকে বাড়িয়ে দিবে, এবং পরবর্তী বছর 25% রেভিনিউকে বাড়িয়ে দিবে। দ্যাট মিনস 1000 কোটি টাকা সেল কিন্তু এই কোম্পানিটা আপনারা 2 বছরের মধ্যেই হয়তো বা দেখতে পারবেন, যদি ওই 4টা জাহাজ 2025 সালে এসে পড়ে। এবং ওর ইভিআইটি মার্জিন যেটা আছে আপনার 40%-এর মতো, ওইটাও যদি ও রাখতে পারে, এবং হচ্ছে এবং 20% ট্যাক্স রেট আমরা জানি কোম্পানিটার জন্য, তাহলে কিন্তু, এবং আমরা ধরেছি যে এই যে 25,000 কোটি টাকার মতো ও ইনভেস্ট করবে আরও। সো এই যে 25,000 কোটি টাকা যদি সে ইনভেস্ট করে, তাহলে আমাদের 25,000 কোটি টাকার মতো ইনভেস্ট করবে, 2500 কোটি টাকা অ্যাকচুয়ালি ইনভেস্ট করবে। এই ইনভেস্ট করার পরেও কিন্তু তার একটা ভালো ফ্রি ক্যাশ ফ্লো আপনার থেকে যায়, এবং তার কস্ট অফ ডেথ কিন্তু অ্যাকচুয়ালি খুবই কম। বাট আমরা ধরে নিয়েছি যে ওর ওভারঅল ওয়েটেড এভারেজ ক্যাপিটাল হবে 11.7%। আমি একটু বাড়িয়ে দিচ্ছি রিস্ক। আমি যদি এই কোম্পানিটার আমি কোম্পানিটার হচ্ছে ডব্লিউসিসি 11.5 করে দিচ্ছি, এবং টার্মিনাল গ্রোথ রেট যদি আমরা 3% ধরি, তাহলে এই কোম্পানিটার ভ্যালুয়েশন হওয়া উচিত 227 টাকা, যেটা এখন আছে 90 টাকা। গিভেন দ্য এই কোম্পানির কিন্তু আপনার অনেক বড় হওয়ার চান্স আছে। আমরা টার্মিনাল গ্রোথ রেট যদি, যেহেতু শিপিং কোম্পানি নতুন শিপ অ্যাটেন্ড না করলে কম করতে পারবে, তাহলে আমরা যদি ইভেন 1% টার্মিনাল গ্রোথও দিই, তাহলে কিন্তু এই কোম্পানির আমরা 1% টার্মিনাল গ্রোথ যদি ধরি, তাহলেও কিন্তু এই কোম্পানির 172 টাকা প্রাইস হওয়া সম্ভব। এখন কোম্পানিটার প্রাইস আছে 90 টাকা 80 পয়সা। দ্যাট মিনস এই কোম্পানিটা কিন্তু আরও 90%-এর একটা মানে ভ্যালুয়েশন গ্রোথ হওয়ার চান্স আছে। এবং আমরা হিস্ট্রিক্যালিও যদি দেখি, আপনাদেরকে যদি আমরা ওর হিস্ট্রিক্যাল প্রাইস আর্নিং রেশিও দেখাই, আপনারা দেখবেন যে এই কোম্পানিটার হিস্ট্রিক্যাল প্রাইস আর্নিং রেশিও কিন্তু ছিল, আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখাচ্ছি, তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন যে জিনিসটা কি। এই কোম্পানির হিস্ট্রিক্যাল প্রাইস আর্নিং রেশিও কিন্তু 10 ছিল, এখন এটা 6.6। তো যেহেতু এই কোম্পানিটার আর ইপিএস হচ্ছে প্রায় 14 টাকা, সো যদি 10 পিতেও কোম্পানিটা ট্রেড হয়, তাহলে কিন্তু 140 টাকা হওয়ার একটা চান্স আছে। ইন টার্মস অফ ভ্যালুয়েশন এই কোম্পানিটা খুবই একটা স্ট্রং পজিশন আছে, এবং তার যেহেতু পজিটিভ কিছু নিউজ আছে, লাইক ক্যাপেক্স করতেছে অনেকগুলা, নতুন শিপ আসবে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তাকে একটা বুস্ট দেবে। এছাড়া আমাদের একটা বড় ফ্যাক্টর দেখতে হবে, সেটা হচ্ছে
যে ওর কিন্তু যে আমাদের একটা সময় দেখবেন যে আপনারা আমাদের শিপিং চার্জটা কীরকম এটার উপর কিন্তু ও ডিপেন্ড করে। আমরা দেখেছি যে আমাদের অন অ্যান অ্যাভারেজ শিপিং চার্জ থাকে কিন্তু $2000 মতো। সো এখনও কিন্তু এটা $2000 আছে, এবং এটা যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে ওর ভ্যালুয়েশন সিগনিফিক্যান্টলি বেড়ে যাবে, যদি কমে যায় তাহলে কিন্তু সিগনিফিক্যান্টলি কমে যাবে। ইউজুয়ালি এটা $1300 থেকে $1400 থাকে পার টন, এখন কিন্তু এটা প্রায় $2000 আছে। সো এখন কিন্তু একটা ভালো রেভিনিউ গ্রোথ হওয়ারই ওর চান্স আছে। সো আমরা বিশ্বাস করি এই কোম্পানিটা এই বছরও খুবই ভালো রেভিনিউ দিবে, গিভেন ডলার আর্নিংস অ্যান্ড হচ্ছে ভালো একটা শিপিং চার্জ আছে এখন, যদিও এই মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে একটু অনেক পড়ে গিয়েছিলো, এখন আবার নর্মালাইজড হয়ে গিয়েছে। সো এইসব বিষয় বিবেচনা করে যদি আমরা দেখি ফান্ডামেন্টাল এই শেয়ারটা হাইলি আন্ডার ভ্যালুড। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি টেকনিক্যালি দেখি, এখানে আপনারা যদি দেখেন বলিঞ্জার ব্যান্ড ওয়াইজ কিন্তু এখানে 89 একটা ভালো সাপোর্ট আছে, তারপর রেসিস্টেন্স আছে 106 টাকায়। 106 টাকা যদি ক্রস করতে পারে 132 টাকা পর্যন্ত যাওয়া সম্ভব। আর আমরা যদি আপনার ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে দেখি, ও এখান থেকে ম্যাক্সিমাম 87 টাকা 70 পয়সা পর্যন্ত আসা সম্ভব। এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে, এইটা ভাঙার চান্স খুবই লো, যদি ভেঙে ফেলে তাহলে 70 টাকা আসার সম্ভাবনা আছে। বাট আমরা বিশ্বাস করি এটা এখান থেকে আপসাইড হওয়ারই বেশি সম্ভাবনা। যদি আপসাইড হয় প্রথমে 102 টাকা যাবে, 102 টাকা ক্রস করতে পারলে 115 টাকা, এবং 138 140 ইভেন এইটা কিন্তু 180 টাকা পর্যন্ত যেতে পারে টেকনিক্যালি। আরএসআই কিন্তু খুব ভালো একটা পজিশন হচ্ছে, 40 আরএসআইতে ট্রেড হচ্ছে, ওভার সোল্ড অনেকটা। সো এখান থেকে কিনলে একটা ভালো গেইনই করা যেতে পারে। আমরা এটা অ্যাকচুয়ালি 87 টাকার নিচে এখন দেখছি না, বাট এটার আপসাইড 110 বা 120 বা 118 টাকা পর্যন্ত যাওয়ার একটা হাই চান্স আছে টেকনিক্যালিও আপনারা যদি দেখেন। এবং হিস্ট্রিক্যাল হাই কিন্তু তার ছিল হচ্ছে 165 টাকা 66 টাকা। একটা কোম্পানি 14-15 টাকা ইপিএস, ও এত কম পিতে ট্রেড হচ্ছে এবং এত ভালো গ্রোথ গত কয়েক বছর, এবং সামনেও এই গ্রোথটা আসবে। সো এই কোম্পানিটা কিন্তু আমাদের ওয়াচ লিস্টে থাকতে পারে এবং খুবই কম প্রাইসে আছে এখন। ইট ক্যান বি এ ভেরি গুড বাই ফর আস। বাট আপনাদেরকে কিন্তু ওই জিনিসগুলো কনসিডারেশনে রাখতে হবে যে ও চাইনিজ লোনের টার্মস অ্যান্ড কন্ডিশনটা কীভাবে আসতেছে, ওটার পেমেন্টটা কবে থেকে শুরু হবে, ওর যে এফডিআরটা করা আছে হচ্ছে আপনার বেসিক ব্যাংকে, ওইটাকে সে কীভাবে রিকভারি করবে, এই সকল বিষয়ে কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে। আজকে এই পর্যন্তই, আরেকদিন আমরা আরেকটি স্টক নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।